আরো অস্ত্র উদ্ধার কিভাবে করা যায় সেই চেষ্টা আপনাদের অব্যাহত আছে। আমাদের অভিযান তো আপনার চলমান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান তো চলতেই আছে, এটা চলবে এবং সামনে হয়তো আরো আমরা একটু জোরদার করবো, আরো ভালোভাবে এই অপরাধগুলো দমনে আমরা কার্যকর ভূমিকা রাখবার চেষ্টা করব। আমরা চেষ্টা করে যাচ্ছি মাদকের বিষয়ে বিশেষ করে আমরা, এবং এটা সিআইডিও এটা তদন্ত করতেছে, অর্থাৎ এই মাদকের পিছনে যারা বড় বড় অর্থলগ্নিকারী আছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনের মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং এই মানি লন্ডারিং আইনে মামলা করার এখতিয়ার সিআইডি আছে এবং আমার জানা মতে সিআইডি কক্সবাজার এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যারা মাদক পেশায় অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনে বেশ কিছু মামলা রুজু হয়েছে এবং তদন্তাধীন আছে এবং এটি যদি আরো জোরদার করা যায় হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। হ্যাঁ, অবশ্যই এটি এই আমাদের যে অবৈধ অস্ত্র উদ্ধারের ডেটা এটা পুলিশ হেডকোয়ার্টার মেইনটেইন করে এবং প্রতিদিন পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বিভিন্ন যৌথ বাহিনী সহ যত বাহিনীর উদ্ধারকৃত অস্ত্র এটি পুলিশ হেডকোয়ার্টারে জমা হয় এবং তারা এই ডাটাটা মেইনটেইন করে। যারা আপনার যে দুইটি অস্ত্র আমরা গতকালকে উদ্ধার করলাম এই আসামিদের বিরুদ্ধে পূর্বেও বেশ কিছু মামলা আছে এবং মোহাম্মদপুরেও যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেই আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে। এরা আসলে সন্ত্রাসী, ওটা আমরা এখনো এটা যাচাই বাছাই চলতেছে, আমরা এটা তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি এবং এর সূত্র ধরে আরো অস্ত্র উদ্ধার কিভাবে করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এগুলাই বন্ধ করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি। আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক এটা বড় বড় চালানো ধরি, ছোট ছোট গুলো আমরা ধরি। এটি আসলে একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি আবারও আপনাদের বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা, তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এইটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এইটা তাদের জন্য একটা পেশা। সুতরাং এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চেষ্টা করেই যাচ্ছি, এর পাশাপাশি মানে সামাজিক কিছু ইনপুট এখানে দরকার। এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে, কি কারণে নিয়োজিত হবে, এটি আমাদের সমাজ বিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্য দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। বাট আমি আবারও বলি, কেবলমাত্র তাদেরকে গ্রেফতার, মামলা, কোর্টে পাঠানো, আবার বেল নিয়ে ফিরে আসা, এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন। আরেকটি হলো আপনার বিচারিক প্রক্রিয়ায় আমাদের সঙ্গত কারণেই যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে, বাট আমরা হয়তো মামলার তদন্ত 2 মাস বা 3 মাস মাদকের মামলার ডেট নির্ধারিত আছে, ওই সময়ের মধ্যে আমরা শেষ করি। বাট এই অপরাধীরা যদি আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারলে এবং তাদের যদি আমরা সেই শাস্তিটা যদি তাদেরকে ভোগ করানো যেত তাহলে হয়তো অপরাধের প্রবণতা হয়তো আরেকটু কমতো। কিন্তু এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কিছুটা দীর্ঘসূত্রতার কারণে হয়তো আমরা এই জিনিসটা পারতেছি, এটাও আমাদের দেখার বিষয়। এখন এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি সেটি হলো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি। এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদের সাথে আমাদেরকে সভা হবে, সভার মাধ্যমে কার কি দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব। পাশাপাশি আমাদের যারা লোকজন আছেন তাদেরকেও নির্বাচনের আইন কানুন বিষয়ে কিছুটি প্রশিক্ষণ, ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি। বাট এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আপনার অভিযোগ সত্য, আসলে মাদকের যে একটা মানে অপব্যবহার, যেটা বস্তি এলাকায় বিভিন্ন এলাকায় এটা প্রকোপটা অনেক বেশি। তো আমরা এই নিয়ে কাজ করতেছি এবং আমরা চেষ্টা করতেছি এটি নিয়ন্ত্রণে আনার জন্য। তো আমরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই বা বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাই। তো আমরা আসলে আমাদের দেশের এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে আর্থসামাজিক যে অবস্থা, আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন কারণেই এটি একটি চ্যালেঞ্জ। আমি নিশ্চিত যদি আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকতো, আমাদের দেশে কোনো যদি অভুক্ত লোক না থাকতো, আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম এবং তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারতো, তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরো অনেক অনেক নিয়ন্ত্রণে থাকতো, ভালো থাকতো। এই সমস্যাগুলো আছে।
আমরা যখন দেখি 14, 15 থেকে 17, 18 বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, স্কুল কলেজে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেফতার করি ছিনতাই কাজের সময়। এটি খুবই দুঃখজনক। আমরাও কষ্ট পাই যখন এরকম একটি টকবকে তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেফতার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয়। এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই, আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে, এই পেশায় নিযুক্ত হয়। তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আরো কমানো যেত, নিয়ন্ত্রণে আনা যেত। আমরা এর যে প্রকোপতা, এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে এটা শেষ করা যাবে না। এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার। হয়তো সমাজ বিজ্ঞানীরা এটা গবেষণা করবেন, এটা তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন। এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস, সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি, আমরা যদি এই শিশুদেরকে, কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি, তাদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে। কেবলমাত্র গ্রেফতার, জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া, আবার যে এই পেশায় ফিরে আসা, এই যে একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আছে, এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।